তখনও ভোরের অন্ধকার কাটেনি। প্রতিবেশীদের ভয় মিশ্রিত তীব্র চেঁচামেচিতে অমরের ঘুমটা ভেঙে গেল। সে ধর্মর করে বিছানাতে উঠে বসল। বিষয়টা বুঝতে তার আর বিন্দুমাত্র বাকি রইল না। গতকাল ছিল অমাবস্যার রাত। নিশ্চয়ই কেউ না কেউ মারা গেছে। খোলামকুচি গ্রামে গত কয়েক মাস ধরে প্রত্যেক অমাবস্যার পরের দিন সকালে কারোর ঘরের আঙিনা বা রাস্তাঘাটে কারোর না কারোর মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। প্রত্যেকটা ডেড বডি ফ্যাকাশে এবং রক্ত শূন্য অবস্থায় পড়ে থাকে। এ পর্যন্ত যতজন মারা গেছে তাদের প্রত্যেকের গলার কাছে গভীর এবং রক্তাক্ত ক্ষত চিহ্ন দেখা দিয়েছে। হত্যাগুলো যেহেতু একই রকমভাবে করা হয়েছে, তাই পুলিশের ধারণা এ নিশ্চয়ই কোনো সাইকো কিলারের কাজ। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতে এই রহস্যময় অপ্রীতিকর ঘটনাগুলো যেহেতু প্রত্যেক অমাবস্যার রাতে ঘটে চলেছে, সেহেতু এর পেছনে নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা অপদেবতার হাত রয়েছে। খোলামকুচির অভিজ্ঞ ব্যক্তিরা বহু ওঝা এবং তান্ত্রিকের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। আপনারা শুনছেন লেখক অভিজিৎ দাসের কলমে রক্তপায়ী। গল্পের পরবর্তী অংশ এক্ষুনি শুরু হবে, তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভারাক্রান্ত মন নিয়ে অমর ঘরের বাইরে এসে শুনল বড় দিঘির ধারে তাদের পাড়ার হরনাথ জেঠুর রক্তশূন্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। অমর কম্পিত পায়ে বড় দিঘির দিকে এগিয়ে চলল। ঘটনাস্থলে পৌঁছে সে দেখল হরনাথ জেঠুর লাশকে ঘিরে বহু লোকের ভিড় জমেছে। কয়েকজন পুলিশের উপস্থিতিও তার নজরে পড়ল। হরনাথ জেঠুর বাড়ির কয়েকজন মহিলা ও পুরুষ অনবরত উচ্চস্বরে কান্না করে চলেছে। অমরের মনটা বিষণ্ণতায় হু হু করে উঠল। সে আর সেখানে দাঁড়িয়ে রইল না, বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়াল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার নজর পড়ল নীলমণির দিকে। নীলমণি তার বাড়ি থেকে অনতি দূরে একটা গাছের তলায় বসে আছে। নীলমণি এবং অমর কলেজে পড়ে। দুজনের মধ্যেই বন্ধুত্বের ভাবটা খুব একটা মন্দ নয়। যাই হোক, অমর এক পা দুপা করে নীলমণির কাছে গিয়ে বসে পড়ল। সে দেখল নীলমণির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অমর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধরা গলায় বলল, আমাদের গ্রামে কি ঘটে চলেছে বলতো? এই সবই অপদেবতার কর্মকাণ্ড। চোখ দুটো বড় বড় করে ভয় মিশ্রিত কণ্ঠে বিস্ময় প্রকাশ করল নীলমণি। তুই কি করে বুঝলি? গত রাতে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। বলিস কি? ভয়ঙ্কর দৃশ্য? হ্যাঁ, ভীষণ ভয়ঙ্কর। কি দৃশ্য? বলছি তাহলে শোন, তবে তুই বিশ্বাস করবি কি না সেটা তোর ব্যাপার। গত রাতে একটা বিড়ালের বিকট ম্যাও ম্যাও শব্দে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি স্পষ্ট বুঝতে পারি যে বিড়ালের ডাকটা আমার রুমের জানলার বাইরের দিক থেকে আসছে। বিড়ালটাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি বিছানা থেকে হাত বাড়িয়ে জানলাটা খুললাম। দেখলাম ধীরেন খুড়োর বাড়ির দোতলার একটা আধ খোলা জানলা দিয়ে সামান্য আলোকরশ্মি এসে রাস্তাতে পড়েছে। আমি বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে জানলা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় ধীরেন খুড়োর বাড়ির সেই আলোতে হঠাৎ আমার লক্ষ্য পড়ল অতি ভয়ঙ্কর এবং অদ্ভুত ধরনের প্রকাণ্ড একটা ছায়া। ছায়াটা পূর্ব দিক থেকে ধেয়ে এসে তীর বেগে পশ্চিম দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল ঠান্ডা তরঙ্গ বয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ আমি জানলা বন্ধ করে রুমের সমস্ত লাইট জ্বালিয়ে দিলাম। ওই ভয়ঙ্কর ছায়াটা দেখার পর আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বিছানাতে বসে বসেই ভয়ে ভয়ে বাকি রাতটুকু কাটিয়ে দিই। তারপর সকালে শুনলাম হরনাথ জেঠুর ওই অবস্থা। তুই যে ছায়াটা দেখেছিস সেটা তুই কাউকে বলিসনি? না না,
এইমাত্র শুধু তোকেই বললাম। তুই কি সত্যিই বুঝতে পারিসনি ওই ছায়াটা অ্যাকচুয়ালি কিসের ছিল? বোঝা তো দূরের কথা, ছায়াটা কিসের সেটা অনুমান করাও মুশকিল। এমন সময় অমর দেখল আমিনা চাচি হন্তদন্ত করে কোথায় যেন চলেছে। আমিনা চাচি হলো ফারুক চাচার স্ত্রী। ফারুক চাচা গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে। ফারুক চাচার বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি নেই বললেই চলে। ফারুক চাচার সঙ্গে নীলমণির খুব ভাব। ফারুক চাচার রোমহর্ষক এবং মন মাতানো গল্প নীলমণিকে ভীষণ আকর্ষণ করে। তাই ফারুক চাচার মুখে গল্প শোনার লোভে নীলমণি তার বাড়িতে প্রায়ই যায়। যাই হোক, অমর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ওই দেখ নীলমণি, আমিনা চাচি। ও চাচি, এত সকাল সকাল চললে কোথায়? হেঁকে বলল নীলমণি। আমিনা চাচি তাদের কাছে এসে দাঁড়ালো। তারপর কম্পিত কণ্ঠে বলল, আর বলো না, গতকাল রাতে তোমাদের চাচা ভয়ঙ্কর কিছু একটা দেখে কেমন যেন আতঙ্কিত অবস্থায় রয়েছে আর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আমি এখন ওই বলাই ডাক্তারকে ডাকতে যাচ্ছি। চাচা কি দেখেছে সেটা বলেনি? ও নাকি সম্পূর্ণ অন্যরকম কি একটা প্রাণী দেখেছে বলল। অন্যরকম প্রাণী মানে? তা আমি বলতে পারবো না। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু... ঠিক আছে চাচি, তুমি এখন ডাক্তারের কাছে যাও। আজ বিকেলের দিকে আমি একবার তোমাদের বাড়িতে যাব। আমিনা চাচি আর কিছু না বলে ফ্যাকাশে মুখে বলাই ডাক্তারের বাড়ির দিকে চলে গেল। বিকেল 4টে নাগাদ নীলমণি অমরের ঘরে প্রবেশ করে বলল, ফারুক চাচার বাড়িতে যাব বলে বেরিয়েছিলাম, ভাবলাম তোকেও সঙ্গে নিয়ে যাই। অমর খাটের ওপর একটা পাশ বালিশে গা এলিয়ে বসেছিল। খাট থেকে নেমে সে বলল, বুঝলি নীলমণি, আমি একটা কথা ভাবছিলাম। আমার মনে হয় গত রাতে তুই যে ছায়াটা দেখেছিলি, ফারুক চাচাও সম্ভবত সেই ছায়াটাই দেখেছে। তাই বোধহয় ফারুক চাচা... সেটা ওখানে গেলেই স্পষ্ট বোঝা যাবে, বলল নীলমণি। অমর আর কিছু না বলে নীলমণির সঙ্গে বেরিয়ে পড়ল এবং 10-15 মিনিটের মধ্যে তারা ফারুক চাচার বাড়িতে পৌঁছে গেল। তারা দেখল আমিনা চাচি বাড়ির উঠোনে চিন্তামগ্ন হয়ে বসে আছে। চাচি, ফারুক চাচা কোথায়? এই তো ঘরে শুয়ে আছে। বলাই ডাক্তার কি বললেন? বলাই ডাক্তার বললেন যে তোমাদের চাচার ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে, তাই ও অসুস্থ হয়ে পড়েছে। উনি কিছু ওষুধও দিয়ে গেছেন, এখন খেলে হয়। ফারুক চাচা সেই প্রাণীটির বিষয়ে আর কিছু বলেছে? না না, সে সম্পর্কে আর কিছুই বলেননি। বলে আমিনা চুপ মেরে গেল। নীলমণি আর অমর ধীরে ধীরে ঘরে প্রবেশ করে একটা অন্ধকারাচ্ছন্ন ঘরের সামনে এসে দাঁড়ালো। তারা দেখল ফারুক চাচা দুহাত দিয়ে মাথা চেপে ধরে সেই দুহাতের কোনোই একটা বালিশের উপর রেখে উপুর হয়ে শুয়ে আছে। তারা আস্তে আস্তে ঘরে ঢুকে ফারুক চাচার খাটের উপর পা ঝুলিয়ে বসল। নীলমণি ফারুক চাচার গায়ে আলতো করে একটা ঠেলা দিয়ে ধীর এবং নিম্ন কণ্ঠে ডাকল, ফারুক চাচা, ফারুক চাচা। ফারুক চাচা আচমকা ধর্মর করে উঠে বসল। তার চোখে মুখে খেলা করছে এক রাশ শিহরণ। কয়েক মুহূর্ত ধাতস্থ হয়ে নিয়ে ফারুক চাচা বলল, ও তোরা আয় আয় আয়। হ্যাঁ আমরা। চাচা, গত রাতে তুমি কি দেখেছিলে বলো তো? ফারুক চাচা কোনো কথা না বলে মুখ নামিয়ে নিলেন। ফারুক চাচা, তুমি কি এখন অসুস্থ বোধ করছো? জানতে চাইল অমর। ফারুক চাচা তবুও কোনো কথা বলল না, সেই আগের মতোই নিশ্চুপ হয়ে রইল। নীলমণি সামান্য বিরক্তি প্রকাশ করে বলল, ফারুক চাচা, তুমি যদি এমন করো তাহলে আমরা এক্ষুনি চলে যাব, আর কোনো দিনও তোমার বাড়িতে আসবো না। তুমি কি দেখেছো আমাদের বলো। ফারুক চাচা এবার মুখ তুলল এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আতঙ্কগ্রস্ত স্বরে বলল, গতকাল রাতে একটা ভয়ঙ্কর জীব দেখেছি রে, ভীষণ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর জীব? হ্যাঁ, আমাদের সকলের অজানা একটা ভয়ঙ্কর জীব। রাত তখন প্রায় 1:30 কি 2 হবে। আমার খুব জল তেষ্টা পেয়েছিল। তোদের চাচি তখন গভীর ঘুমে আচ্ছন্ন।
তাই ওকে ডাকাডাকি না করে টর্চ লাইটটা নিয়ে বিছানা ছেড়ে উঠে আমি জল পান করলাম। তারপর বিছানার দিকে পা বাড়িয়েছি, এমন সময় হঠাৎ আমার কানে ঠেকলো একটা বিশ্রী এবং হাড় কাঁপানো খসখস ঝটফট ফরফর শব্দ। আমি বেশ বুঝতে পারলাম শব্দটা আমাদের বাড়ির পেছনের আম গাছটা থেকে আসছে। আমি ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেলাম এবং খুব সন্তর্পণে জানলাটা খুলে ফেললাম। তারপর আম গাছে টর্চের আলো ফেলতেই আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমার পা দুটো থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম আম গাছের একটা মোটা ডালে বসে আছে পঙ্গপালের মতো দেখতে একটা কালো এবং ঈষৎ পাংশু বর্ণের বিশাল আকৃতির একটা ঘাস ফড়িং। হ্যাঁ, দেখতে আমি ভুল করিনি, ওটা ঘাস ফড়িংই ছিল। প্রাণীটা প্রায় 5.5 ফুট মতো লম্বা, কদাকার, এবং পঙ্গপালটার মাথার অগ্রভাগের দুপাশ থেকে সামান্য বেরিয়ে আসা প্রকাণ্ড আকৃতির বীভৎস দুটো চোখ ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছিল। আতঙ্কে চিৎকার করে আমি তোদের চাচিকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার কণ্ঠস্বর হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেছে। তারপর দেখলাম পঙ্গপালটা সহসা বিকটভাবে ফরফর ঝটপট ভোঁ ভোঁ শব্দ করে এক মুহূর্তের মধ্যে উড়ে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমার বুকের মধ্যে হঠাৎ তখন কেমন যেন ব্যথা করতে শুরু করলো। আমি কোনো রকমের জানলাটা বন্ধ করে বুক চেপে মাটিতে বসে পড়ি। তুমি ঠিক দেখেছো তো চাচা? ওটা পঙ্গপালই ছিল? ফারুক চাচা চোখ দুটো গোল গোল করে বলল, হ্যাঁ, ওটা পঙ্গপালই ছিল। আমি যে পঙ্গপালটাকে দেখেছি সেরকম প্রকাণ্ড এবং বীভৎস পঙ্গপাল পৃথিবীতে কেউ কোথাও কখনো দেখেনি। আমিনা চাচি দরজার কাছেই দাঁড়িয়েছিল। খাটের দিকে কয়েক পা এগিয়ে এসে আমিনা চাচি চেঁচিয়ে বলে উঠল, তোমাকে পাকামো দেখিয়ে জানালা খুলতে কে বলেছিল? হ্যাঁ, যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন কি হতো? ফারুক চাচা আর কিছুই বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ফারুক চাচার বাড়ি থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে অমর বলল, বুঝলি নীলমণি, আমার মনে হয় গতরাতে তুই যে ছায়াটা দেখেছিলি সেটা ফারুক চাচার দেখা ওই পঙ্গপালটারই ছায়া। হতেও পারে। সম্ভবত ওই পঙ্গপালটা হরনাথ জেঠুর মৃত্যুর কারণ। মানে, আমি বলতে চাইছি যে এই পর্যন্ত প্রত্যেক অমাবস্যার রাতে যতজন মারা গেছে সেই সব মৃত্যুর জন্য। অমরের কথা শেষ হলো না। নীলমণি বলল, কিন্তু তা কি করে সম্ভব? তুই কি জানিস না প্রত্যেকটা ডেড বডি কেমন অবস্থায় পাওয়া গেছে? প্রত্যেকটা মৃতদেহ থেকে সম্পূর্ণ রক্ত চুষে নেওয়া হয়েছে। পঙ্গপাল কি রক্ত খায় নাকি? ফারুক চাচার কথা অনুযায়ী পঙ্গপালটা 5-5.5 ফুট লম্বা ছিল, তাই প্রকৃত অর্থে ওটা কোনো পঙ্গপাল নয়। ওটা দানবীয় প্রকৃতির অতিশয় হিংস্র কিছু একটা। সেই জন্য ওটার ক্ষেত্রে রক্ত শোষণ করা অসম্ভব কিছু নয়। তাই বল, ওটা পঙ্গপালই নয়। ও পঙ্গপালের মতো দেখতে অন্য কোনো প্রাণী। কারণ পঙ্গপাল সাধারণত দল বেঁধে থাকে, সেই কারণেই ওদের পঙ্গপাল বলা হয়। কিছু কিছু পঙ্গপাল ওই দল থেকে ছিটকে বেরিয়ে এসে আলাদাও হয়ে যায়, কিন্তু এত বড় একটা। অমরকে কথা শেষ করতে না দিয়ে নীলমণি বলল, এই নির্মম হত্যাকাণ্ড কিভাবে ঠেকানো যায় বলতো? একবার অঘোরতান্ত্রিকের কাছে যাবি? অঘোরতান্ত্রিক খোলামকুচি গ্রামের পশ্চিম প্রান্তে জঙ্গলের খানিকটা ভেতর দিকে একটা কুটিরে বাস করেন। অঘোরতান্ত্রিক বহু বছর ধরে তন্ত্রমন্ত্র অনুশীলন করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। গ্রামের মধ্যে তার কোনো নামডাক নেই বললেই চলে। অঘোরতান্ত্রিকের কুটিরে একটা কালিকা দেবীর মূর্তি রয়েছে। সেই মূর্তির সামনে হোমের আগুন জ্বালিয়ে পূজা, তন্ত্রমন্ত্র, বিদ্বেষণ ও সম্মোহনের মাধ্যমে অঘোরতান্ত্রিক নানান রোগের চিকিৎসা করেন। এমনকি কারোর বাড়িতে জোঁকের মতো বসে থাকা অশুভ শক্তি বা পারিবারিক অশান্তিকেও তিনি ওই রকম পদ্ধতিতে বিতাড়িত করেন।
গ্রামের লোকেদের তিনি নানা প্রকার তাবিজ, কবচ, জড়িবুটিও দিয়ে থাকেন, কিন্তু অঘোরতান্ত্রিকের টোটকা বা তন্ত্রমন্ত্র তেমন কোনো কাজ না করায় গ্রামবাসীরা ধীরে ধীরে তার কাছে যাওয়া বন্ধ করে দেয়। বর্তমানে গ্রামের 2-1 ছাড়া তার কাছে আর তেমন কেউ যায় না। তবুও তন্ত্রবিদ্যার সাধনা তিনি একটুও ছাড়তে পারেননি। যাই হোক, নীলমণির মুখে অঘোরতান্ত্রিকের নাম শুনে অমর বলল, তুই কি ভেবেছিস অঘোরতান্ত্রিকের কাছে যেতে বাকি আছে? বলিস কি, তুই গিয়েছিলি? আরে আমি যাইনি, গ্রামের লোকেরা গিয়েছিল। তুই কোনো খবর রাখিস না দেখছি। প্রত্যেক অমাবস্যার রাতে এইরকম হত্যাকাণ্ড ঘটে চলেছে দেখে গ্রামের সব থেকে প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি ছগেন দাদু 2-3 জনকে সঙ্গে নিয়ে দূর দূরান্তের নাম করা সব তান্ত্রিক এবং ওঝার কাছে গিয়েছিলেন। উনি যখন দেখলেন কোনো ফল হচ্ছে না, তখন উনি অঘোরতান্ত্রিকের কাছে যান। অঘোরতান্ত্রিক যদি সফল হতেন তাহলে গত রাতে হরনাথ জেঠুর মৃত্যু হতো না। তাই তো বলছি, অঘোরতান্ত্রিকের কাছে গিয়ে কোনো লাভ নেই। অঘোরতান্ত্রিক যে ব্যর্থ হয়েছে তা না হয় বুঝলাম, কিন্তু গত রাতে ফারুক চাচার দেখা ওই অদ্ভুত পঙ্গপাল বা আমি যে ছায়াটা দেখেছি সেই সম্পর্কে অঘোরতান্ত্রিককে জিজ্ঞেস করতে ক্ষতি কি? বেশ, তোর যখন এত ইচ্ছা, চল তবে ওনার কুটির থেকে একবার ঘুরে আসি। এখন যাবি? একটু পরেই তো সন্ধে নেমে আসবে। আমি বলি কি অমর, আগামীকাল সকালে যাব। আরে ভয় করিস না, আজ অমাবস্যা নয়, চল এখনই যাই। তারা এবার অঘোরতান্ত্রিকের কুটিরে যাওয়ার রাস্তা ধরল। মিনিট 20 হাঁটার পর তারা যখন গ্রামের একদম পশ্চিম প্রান্তে অঘোরতান্ত্রিকের কুটিরের কাছাকাছি পৌঁছল, তখন সন্ধ্যা নেমে এসেছে। অঘোরতান্ত্রিকের কুটিরে ঘিরে রয়েছে বড় বড় আকৃতির নানান ধরনের গাছ এবং বেশ কিছু ঝোপঝাড়। সন্ধ্যা নামার সাথে সাথে অসংখ্য বাদুড় এবং চামচিকের দল এক নাগারে এ গাছ ও গাছ ডানা ঝাপটে চলেছে। জঙ্গলের বুক চিরে ভেসে আসছে শেয়ালের উৎকট প্রকৃতির লোমহর্ষক কান্না। গাঢ় অন্ধকারে গ্রাস করে নেওয়া অঘোরতান্ত্রিকের কুটিরের ফাঁক ফোকর দিয়ে প্রদীপের কয়েকটা আলোক রশ্মি এসে পড়েছে বাইরে। একরকম গা ছমছমে পরিবেশের মধ্যে তারা কুটিরের সামনে এসে দাঁড়ালো। কেউ আসছে, চল আমরা লুকিয়ে পড়ি। হঠাৎ নীলমণির হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে উত্তেজনাপূর্ণ স্বরে বলে উঠল অমর। নিমেষের মধ্যে তারা একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ল। গুটিসুটি হয়ে বসে রইল। কয়েক মুহূর্ত পর প্রদীপের আলোতে তারা দেখল একজন মহিলা কুটিরে প্রবেশ করলেন। মহিলাটিকে দেখেই নীলমণির খুব অবাক হলো। সে ফিসফিস করে বলল, আরে, ইনি তো আমাদের করালি বৌদি, গৌরাদার স্ত্রী। বলিস কি, গৌরাদার স্ত্রী? তার মানে তোদের পাড়ার ওই ধীরেন খুড়োর বৌমা? হ্যাঁ, ধীরেন খুড়োর বৌমা। কিন্তু এমন সময় ইনি এখানে কেন? বুঝলি নীলমণি, কিছু না কিছু তো রহস্য আছে। ঝোপ থেকে বেরিয়ে তারা চুপিসারে পা টিপে টিপে কুটিরের পূর্ব পাশে এসে দাঁড়ালো। মাটির তৈরি ফাটা দেওয়ালের ফাঁকে চোখ রেখে তারা দেখল কালিকা দেবীর মূর্তির কাছে উজ্জ্বল শিখা বিস্তার করে একটা প্রদীপ জ্বলছে। সেই মূর্তির সামনে চোখ বন্ধ করে বসে আছেন অঘোরতান্ত্রিক এবং তার পেছনে দাঁড়িয়ে আছেন করালি বৌদি। অঘোরতান্ত্রিকের পরনে ছিল গৈরিক বর্ণের আবরণ। মাথায় বড় জটা এবং মুখমণ্ডলে এক রাশ গোঁফ আর দাড়িতে অঘোরতান্ত্রিককে খুব ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ তাদের কানে ঠেকল করালি বৌদির কণ্ঠস্বর। এই নরক যন্ত্রণা আর কতদিন সহ্য করতে হবে বলো তো? অঘোরতান্ত্রিক চোখ খুললেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, পাশে এসে বসো। করালি বৌদি অঘোরতান্ত্রিকের পাশে বসে পড়লেন। অঘোরতান্ত্রিক কয়েক মুহূর্ত কটমট করে তাকিয়ে থাকার পর শক্ত মুষ্টিতে করালি বৌদির একটা হাত ধরে বললেন, যতদিন না তুমি তোমার কাজে সফল হচ্ছ ততদিন। এমন সময় কুটিরের দেওয়ালের পাশে পড়ে থাকা ছোট্ট একটা শুকনো ডালে নীলমণির পা পড়ল এবং কড়াত করে একটা শব্দের সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে করালি বৌদি এক ঝটকায় অঘোরতান্ত্রিকের মুষ্টি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন। ভয় পেও না, শেয়াল বা নিশাচর কোনো প্রাণী হবে। অমর নীলমণির কাঁধ চেপে ফিসফিস করে বলল, চল, এখানে আর এক মুহূর্ত নয়।
পরের দিন বিকেলে নীলমণি আর অমর ফারুক চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথে হাঁটতে হাঁটতে নীলমণি বলল, গতকাল সন্ধ্যার ঘটনাটা কেমন অদ্ভুত বলতো। বিষয়টা যে কি সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। করালি বৌদি নরক যন্ত্রণা বলতে কি বোঝাতে চাইছেন? 70-72 বছরের বুড়ো অঘোরতান্ত্রিকের সঙ্গে 23-24 বছর বয়সী করালি বৌদির কিসের সম্পর্ক? উফ, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। অমর হাঁটার গতিটা একটু বাড়িয়ে দিয়ে বলল, বিষয়টা সম্পর্কে আমিও ক্লিয়ার নই, তবে রহস্য তো একটা আছে। কয়েক সেকেন্ড তারা চুপ করে হেঁটে চলল। তারপর নীলমণি বলল, প্রথমে আমি ভেবেছিলাম যে করালি বৌদি হয়তো প্রেতজনী বা কোনো রোগ অথবা ঘরের অশান্তিজনিত কারণে অঘোরতান্ত্রিকের কাছে গিয়েছেন। কিন্তু অঘোরতান্ত্রিক যখন ওইভাবে করালি বৌদির হাত ধরলেন, তখন আমার সব ভাবনাটা মাটিতে মিশে গেল। আজ সকালে ছগেন দাদুর সঙ্গে আমার দেখা হয়েছিল। ওনারা যে অঘোরতান্ত্রিকের কাছে গিয়েছিলেন সে বিষয়ে আমি জিজ্ঞেস করি। ছগেন দাদুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কেন, কি বললেন উনি? ওনারা যখন অঘোরতান্ত্রিকের কুটিরে গিয়েছিলেন তখন অঘোরতান্ত্রিক নাকি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। সেই রকম শুয়ে থাকা অবস্থাতেই অঘোরতান্ত্রিক নাকি বলেছিলেন যে সব ঠিক হয়ে যাবে। এটাই কি তোর অবাক হওয়ার কারণ? আরে না, ছগেন দাদু আমায় বলেছেন অঘোরতান্ত্রিকের কণ্ঠে নাকি তারুণ্যের ভাব ফিরে এসেছে। এটাই আমাকে খুব অবাক করছে জানিস। উনি যদি জাদুটোনা করেন ওনার কাছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওনার সঙ্গে করালি বৌদির সম্পর্কটা আমাকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে। অমর হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলল। সে বলল, আচ্ছা নীলমণি, দয়াল মান্না এখন কোথায় থাকে জানিস? দয়াল মান্না মানে ওই আমাদের গৌরাদার সৎ ভাই? হ্যাঁ হ্যাঁ, বছর 3 আগে ধীরেন খুড়োজাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। আমি সেই দয়াল মান্নার কথাই বলছি। লোকের মুখে শুনেছি দয়াল মান্না বর্তমানে নাকি আসামের গুয়াহাটিতে আছে। লোকটার স্বভাব চরিত্র সত্যি কি খারাপ ছিল, না এসব কিছুই গৌরাদার চক্রান্ত? না মানে আমি বলতে চাইছি, দয়াল মান্না যেহেতু গৌরাদার বৈমাত্রীয় ভাই, সেই জন্যই হয়তো। আরে না না, সেসব কিছুই নয়। আমি জানি গৌরাদা ভালো মানুষ। ওই দয়াল মান্না এমনিতেই সারাক্ষণ মদের নেশা করতো আর জুয়া খেলতো। তারপর একদিন হঠাৎ করে ওর মা মানে আমাদের ধীরেন খুড়োর দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা যান। সেই তখন থেকে এই দয়াল মান্না আরও বেপরোয়া এবং উগ্র প্রকৃতির হয়ে ওঠে। তাই ধীরেন খুড়ো নিজেই ওকে ঘর থেকে তাড়িয়ে দেয়। অমর আবার হঠাৎ করালি বৌদির প্রসঙ্গ টেনে বলল, করালি বৌদির বাপের বাড়ি কোথায় বলতো? ওই তো ব্রজবল্লভপুর গ্রামে। সে তো এখান থেকে অনেক দূর। আমি শুনেছি গৌরাদা নাকি করালি বৌদিকে প্রেম করে বিয়ে করেছে। এত দূরের একজন মেয়ের সঙ্গে গৌরাদার প্রেমটা জমলো কেমন করে? সেটা আমি বলতে পারবো না। এইরকম আরও কিছু কথাবার্তার মধ্য দিয়ে তারা ফারুক চাচার বাড়িতে পৌঁছে গেল। ফারুক চাচা বাড়ির উঠোনে একটা বেতের মোড়ার উপর বসেছিল। তারা ফারুক চাচার পাশে একটা মাটির ঢিবিতে বসে পড়ল। তা চাচা, তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আপাতত সুস্থ আছি। গত রাতে তুমি আর কিছু দেখোনি তো? না না, গত রাতে আমি আর ওই জানলার কাছেই যাইনি। আবার গিয়ে কি দেখবো? আচ্ছা চাচা, অঘোরতান্ত্রিক লোকটা কেমন? আমি তো ওনাকে ভালো লোক বলেই জানি। অঘোরতান্ত্রিকের তন্ত্রমন্ত্র কোনো কাজ করে না বলে ওনার কাছে তেমন কেউ যায় না ঠিকই, কিন্তু উনি মন্দ লোক নন। ওনার কাছে কেউ যায় না, কিন্তু করালি বৌদি যান। ফারুক চাচা কপালে ভাঁজের রেখা ফুটিয়ে বলল, করালি? ও মানে কি ওই ধীরেন মান্নার বৌমা? হ্যাঁ চাচা, তুমি ঠিকই বলেছ। তুমি কি করালি বৌদিকে চেনো? হ্যাঁ, চিনব না কেন? করালির বাপের বাড়ি তোদের আমিনা চাচির আব্বাজানের বাড়ির কাছে। কিন্তু করালি অঘোরতান্ত্রিকের কাছে যাবে কেন? নিশ্চয়ই করালির ঘরে কোনো সমস্যা হয়েছে। এই তো বছরখানেক আগে মেয়েটা ওই গৌরাকে ভালোবেসে বিয়ে করলো। এরই মধ্যে এমন কি ঘটলো? আচ্ছা নীলমণি, গৌরার সৎ ভাই দয়াল কি বাড়ি ফিরে এসেছে নাকি? কই না তো,
কেন বলো দেখি? হুম, এই দয়ালই ঘর ছাড়ার সময় প্রতিজ্ঞা করেছিল যে একদিন না একদিন সে ফিরে এসে প্রতিশোধ নেবে এবং ধীরেন মান্নার সমস্ত সম্পত্তি দখল করবে। দয়াল খুব যাকে বলে উদ্ধত স্বভাবের ছেলে। তার অনুপস্থিতিতে ওই বাড়িতে আর কি এমন ঝামেলা হতে পারে, যে কারণে করালিকে একেবারে অঘোর তান্ত্রিকের কাছে যেতে হলো। দেখতে দেখতে সৌরজগতের নিয়মে আবার যখন অমাবস্যার আগমন ঘটল, তখন সারা খোলামকুচি জুড়ে ভীষণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নিশুতি রাতে কার যে প্রাণ যাবে সেই কথা ভেবে গ্রামের প্রত্যেকে দম বন্ধ করে এক আতঙ্কের মধ্যে ছিল। সাত সকালে অমর নীলমণির বাড়িতে গিয়ে বলল, ফাঁকে কোথাও বসি, চল, ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সকাল সকাল অমরের উপস্থিতিতে নীলমণি একটু অবাক হল, কিন্তু মুখে কিছু বলল না। সে ঘর থেকে বেরিয়ে অমরের সঙ্গে খানিক দূরে গিয়ে নির্জনে একটা নিম গাছের তলায় বসল। আজ অমাবস্যা। সেটা তো আমি জানি, এমনকি গ্রামের সবাই যে বিভীষিকার মধ্যে রয়েছে এও আমি জানি। তোর ইম্পর্টেন্ট কথাটা কি সেটা বল। দুদিন আগে আমি ব্রজবল্লভপুর গিয়েছিলাম। ব্রজবল্লভপুর মানে করালি বৌদির বাপের বাড়ি? হ্যাঁ, কিন্তু ওনার বাপের বাড়িতে আমি ঢুকিনি। ওখানকার দু একজনকে করালি বৌদির সম্পর্কে জিজ্ঞেস করে যা জানতে পারলাম তাতে আমি তাজ্জব বনে গেছি। তাই নাকি? কি জেনেছিস? গৌরাদার বিয়ে করার আগে করালি বৌদি নাকি অন্য একজনকে ভালোবাসতেন। কিন্তু করালি বৌদি তো গৌরাদাকেই প্রেম করে বিয়ে করেছেন। তার মানে করালি বৌদির চরিত্র খুব একটা সুবিধার নয়। এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? আরও আছে। 4-5 দিন আগে এক সকালে আমি অঘোরতান্ত্রিকের কুটিরে গিয়েছিলাম। অঘোরতান্ত্রিকের কুটিরে? হ্যাঁ, অঘোরতান্ত্রিকের কুটিরে। এমনিতেই ওনার প্রতি আমার কেমন সন্দেহ হয়, তাই সেদিন কৌতূহলবশত ওখানে গিয়ে দেখি ওনার কুটিরে তালা ঝুলছে। ওনাকে আশপাশে কোথাও দেখতে পেলাম না। সেদিন হয়তো উনি কোথাও গিয়েছিলেন, কিন্তু একটা বিষয় আমাকে খুব অবাক করেছিল। বিষয়টা কি? আমি যখন কুটিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমার লক্ষ্যে পড়ল কুটিরের পিছনে অনতি দূরে একটা ঝোপের চারিদিকে জাল ঘেরা রয়েছে। আমি ওই ঝোপের মধ্যে উঁকি ঝুঁকি দিলাম, কিন্তু তেমন কিছু দেখতে পেলাম না। এতে অবাক হওয়ার কি আছে? কেউ হয়তো পাখি খরগোশ ধরার জন্য ওখানে ফাঁদ পেতেছে। অঘোরতান্ত্রিক যদি জাল পেতেও থাকেন তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। উনি তো তান্ত্রিক মানুষ, জাদুটোনা করার জন্য ওনার কত রকম রীতি আছে। ব্যাপারটা তুই বুঝতেই পারছিস না নীলমণি, কিছু তো রহস্য রয়েছে ওখানে। যাকে সে কথা, এখন কাজের কথায় আসি। আজ রাতে কি তুই আমার সঙ্গে থাকবি? তোর সঙ্গে থাকবো মানে? কোথায় থাকার কথা বলছিস? আজ রাতে আমরা একটা যুদ্ধযাত্রায় বেরোবো, তুই রাজি আছিস কিনা বল। কিন্তু আজ তো অমাবস্যা, আজকে রাত হবে রহস্যময় ভয়ঙ্কর সেই রাত, কারোর না কারোর প্রাণ যাবে। তাই বলছিলাম, আজ রাতে কি বাড়ির বাইরে থাকা ঠিক হবে? প্রাণের ঝুঁকি আছে জানি, তবুও আজ রাতেই এই রহস্যের শেষ দেখে ছাড়বো। অনেক বাগবিতণ্ডার পর কতকটা ইচ্ছা আর কতকটা অনিচ্ছার সঙ্গে নীলমণি বলল, ঠিক আছে, যাব না হয়। সঙ্গে করে একটা লাইটার নিবি কিন্তু। এই বলে অমর উঠে দাঁড়ালো। চারিদিকে নিকষ কালো অন্ধকার বিরাজ করছিল। জঙ্গল ভেদ করে আসা শেয়ালের ডাক এবং চামচিকে আর বাদুরের ডানার ঝটপটানি মায়াবী রাতের নিস্তব্ধতাকে ভেঙে খণ্ড খণ্ড করে দিচ্ছিল। এমন রহস্যময় ঘুটঘুটে অন্ধকারে অমর এবং নীলমণি অঘোরতান্ত্রিকের কুটির থেকে অনতি দূরে একটা ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছিল। কখন যে কি হবে সেই আশঙ্কাতেই তাদের মধ্যে প্রবল এক উৎকণ্ঠা বিরাজ করছিল। বাড়ির কাউকে কিছু না বলে চুপিসারে রাত 10টা নাগাদ তারা ঘর থেকে বেরিয়ে এসেছে। ঝোপের মধ্যে মশার কামড় খেতে খেতে তারা প্রায় ঘণ্টাখানেক কাটিয়ে দিয়েছে, কিন্তু অস্বাভাবিক তেমন কিছুই ঘটেনি। নীলমণির কানের কাছে মুখ এনে অত্যন্ত চাপা স্বরে অমর বলল,
লাইটার এনেছিস তো? হ্যাঁ, ভীষণ পাওয়ারফুল একটা জেট ফ্লেম লাইটার এনেছি। আমার কাছে একটা শক্তিশালী লাইটার আছে। কিন্তু এই লাইটার দিয়ে কি হবে? হঠাৎ যদি পঙ্গপালটা অ্যাটাক করে, লাইটার দিয়ে ওটার গায়ে আগুন ধরিয়ে দিবি। এমন সময় তাদের কানে ঠেকল মাটিতে পড়ে থাকা শুকনো পাতার উপর অত্যন্ত হালকা মচমচ শব্দ তুলে কারা যেন আসছে। অমর ফিসফিস করে বলল, ওই বোধহয় পুলিশ এলো। কথাটা বলে অমর তার ঠোঁটের এক অদ্ভুত ভঙ্গিতে পরপর দুবার মৃদু শীষ দিল এবং সেই শীষের শব্দ ঝিঝি পোকার ডাকের মতো শোনালো। অমর শীষ দেওয়ার সাথে সাথেই সামান্য দূর থেকে ভেসে এলো ঠিক একই রকমের শীষের শব্দ। হঠাৎ পুলিশ? একটু অবাক হয়ে বলল নীলমণি। ওদের আমি ডেকেছি। বলে অমর আবার শীষ দিল এবং প্রায় সঙ্গে সঙ্গে 3 জন পুলিশ সেই ঝোপের মধ্যে প্রবেশ করলেন। পুলিশ অফিসার দুর্গাপ্রসাদ মুখুজ্জে মিহি গলায় বললেন, তোমরা কতক্ষণ? অনেক আগে এসেছি, আর কোনো কথা নয়। তারপর সব চুপচাপ, কারোর মুখে কোনো শব্দ নেই। ঝোপের মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে এমনভাবে বসেছিল যে তারা পরস্পরের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পরিষ্কারভাবে। এইভাবে আরও কিছুক্ষণ কেটে গেল। তারপর নীলমণি হঠাৎ অমরের কাঁধ চেপে ফিসফিস করে বলল, এই, কেউ যেন কুটিরে ঢুকে গেল। চুপ, একদম চুপ, আমি সব দেখেছি। পর মুহূর্তে তাদের কানে ঠেকল অঘোরতান্ত্রিকের গম্ভীর এবং মৃদু গর্জনযুক্ত রুষ্ট কণ্ঠস্বর। প্রত্যেকবার তুমি ভুল করেছ, এবার যেন না ভুল হয়। এখন যাও, শেষ করে দাও ওদের। পুলিশের উদ্দেশ্যে অমর অত্যন্ত উত্তেজনার সঙ্গে বলল, চলুন স্যার, অঘোরতান্ত্রিককে পালাতে দেওয়া যাবে না, কুইক। তারপর মুহূর্তের মধ্যে তাদের লক্ষ্যে পড়ল প্রকাণ্ড একটা ছায়া কুটির থেকে তীর বেগে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড় করে ঝোপ থেকে বেরিয়ে এলো। 2 জন পুলিশ দ্রুত পায়ে প্রবেশ করলেন অঘোরতান্ত্রিকের কুটিরে। দুর্গাপ্রসাদ বাবুকে অমর উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলুন স্যার, এক্ষুনি আমাদের ধীরেন মান্নার বাড়িতে যেতে হবে। কথাটা বলা মাত্রই অমর রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করল। দুর্গাপ্রসাদ বাবু অপর 2 জন পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ওনাকে অ্যারেস্ট করে ধীরেন মান্নার বাড়িতে নিয়ে যাবে। তারপর তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলমণির সঙ্গে ছুটে চললেন অমরের পেছন পেছন। অন্ধকারাচ্ছন্ন রাস্তাতে নীলমণি বার দুয়ে হোঁচট খেয়ে পড়ল, তবু সে থামল না, ক্ষিপ্র গতিতে ছুটে চলল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল ধীরেন খুড়োর বাড়ির কাছে। তারা দেখল বারান্দা থেকে হালকা আলোর ছটা বাড়ির সামনে এসে পড়ছে এবং দোতলায় 2টো খোলা জানালা দিয়ে মিশ্রিত হলদেটে বর্ণের প্রায় নিষ্প্রভ কয়েকটা আলোক রশ্মি বাড়ির পেছনে দণ্ডায়মান প্রকাণ্ড একটা বেলগাছকে আরও রহস্যময়ী করে তুলেছে। অমর দ্রুত পায়ে বাড়ির সামনে গিয়ে দেখল সদর দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। অমর, সেই ছায়াটা! বিস্ময়পূর্ণ কণ্ঠে হঠাৎ বলে উঠল নীলমণি। কোথায়? বলে অমর এক লাফে নীলমণির কাছে এসে দাঁড়ালো। নীলমণি কম্পিত কণ্ঠে বলল, এইমাত্র প্রবল বেগে ওটা বাড়ির পেছনের দিকে চলে গেল। অমর তৎক্ষণাৎ দৌড়ে গেল বাড়ির পেছনে। তারপর সে হঠাৎ থমকে গিয়ে কয়েক পা পিছিয়ে এসে বাড়ির কোণ বরাবর একটা মোটা কদম গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দুর্গাপ্রসাদ বাবুও ছুটলেন সেই দিকে। নীলমণি ঝড়ের গতিতে ছুটে গিয়ে দুর্গাপ্রসাদ বাবুর সঙ্গে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়লেন কদম গাছতলায়। সে অস্ফুট স্বরে গঙিয়ে উঠল। এমন সময় তার কানে ঠেকল উৎকট প্রকৃতির একটা ফরফর ভোঁ ঝটপট শব্দ। কদম গাছের আড়াল থেকে নীলমণি উঁকি দিল। তারপর চমকে উঠে বলল, ওই তো সেই ছায়াটা। ভয়ঙ্কর সেই ছায়াটা তখন বাড়ির পিছনের দোতলায় খোলা জানলা দুটোর কাছে ঘুরে বেড়াচ্ছিল। দুর্গাপ্রসাদ বাবু ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, ও মাই গড, ওটা কিসের ছায়া? ছায়াটা হঠাৎ একটা জানালার গড়াতে সজোরে ধাক্কা খেয়ে খানিকটা নিচে নেমে এলো। তারপর আবার উপরের দিকে উঠে গিয়ে বাড়ির পিছনের সেই বেলগাছের ঝুঁকে পড়া একটা ডালের অগণ্য পত্ররাজির ওপর স্থির হয়ে গেল। বাড়ির দোতলা থেকে আগত প্রায় মলিন হয়ে যাওয়া হলদেটে আলোয় তারা দেখল সেটা কোনো ছায়াই নয়, ডালপালা শুদ্ধ অসংখ্য বেলপাতাকে আলিঙ্গন করে বসে রয়েছে 5-5.5 ফুট লম্বা বিভৎস আকৃতির একটা পঙ্গপাল। পঙ্গপালটার বিভীষিকাময় হিংস্র এবং অত্যন্ত উজ্জ্বল চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে পড়ছে।
সেটার মাথার অ্যান্টেনা অর্থাৎ বিশালাকার শুঙ্গ দুটো ভয়ঙ্করভাবে লক করছে। দুর্গাপ্রসাদ বাবুর কণ্ঠে আতঙ্কের স্বর। ও গড, ওটা কি? বুঝতে পারছেন না স্যার, ওটা একটা মারাত্মক পঙ্গপাল, দ্য ব্লাড সাকিং গ্রাসহপার। ব্লাড সাকিং? ইয়েস স্যার, ইট সাকস দ্য ব্লাড অফ আ ম্যান অ্যাট এভরি নিউ মুন নাইট। পঙ্গপাল রক্ত খায় নাকি আবার? সেই রাতে ফারুক চাচা এটাই দেখেছিল। শুধু ফারুক চাচা নয়, তুই যে ছায়াটা দেখেছিলি সেটা কোনো ছায়াই ছিল না, তুই এই পঙ্গপালটাই দেখেছিলি। হোয়াট এ বিগ গ্রাসহপার দিস ইজ। ইটস দ্য ফোর-লেগড গ্রাসহপার। ভালো করে লক্ষ্য করুন স্যার, পঙ্গপালটার 3 জোড়া পা নেই। এটার সামনে 1 জোড়া এবং পেছনে 1 জোড়া, মোট 2 জোড়া পা। দুর্গাপ্রসাদ বাবু উঁকি দিয়ে দেখলেন পঙ্গপালটার পাংশু বর্ণের ডানার দুপাশে বেরিয়ে রয়েছে মোটা মোটা কুচকুচে কালো রঙের দানবীয় 2 জোড়া পা। তিনি ধীরে ধীরে রিভলভার তাক করলেন পঙ্গপালটার দিকে, কিন্তু হঠাৎ পঙ্গপালটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আঁতকে উঠলেন তিনি, বললেন, আরে এই জিপটা গেল কোথায়? ওটার উড়ে যাওয়ার শব্দ তো শুনতে পাইনি, সম্ভবত ওটা এই বেলগাছেই কোথাও আছে। কথাটা বলে অমর 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই বেল গাছটার কাছে। আর মুহূর্তের মধ্যে ঘটে গেল এক অতি ভয়ঙ্কর একটা ঘটনা। ভোঁ ভোঁ ঝটপট শব্দ করে ছায়ার মতো রূপ নিয়ে পঙ্গপালটা কোথা থেকে যেন তীর বেগে ছুটে এসে অমরের বুকে মারল একটা সজোরে ধাক্কা। অমর চিত হয়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে পঙ্গপালটা তার পা এবং ডানার সাহায্যে অমরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সম্পূর্ণরূপে ঢেকে দিল তার শরীরটা। দুর্গাপ্রসাদ বাবু ভ্যাবাচা খেয়ে রিভলভার হাতে নিয়ে অত্যন্ত দ্রুত পায়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে চলেছেন, তার কণ্ঠে আতঙ্কের স্বর। ও মাই গড, ও মাই গড। তিনি কোন পজিশন থেকে গুলি চালাবেন বুঝতে পারছেন না, কারণ সামান্য ভুলেই অমর গুলিবদ্ধ হয়ে যেতে পারে। নীলমণি কয়েকবার বলল, হেল্প 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 বলে চিৎকার করার পর মরিয়া হয়ে দৌড়ে গেল পঙ্গপালটার দিকে। ঠিক তখনই শোনা গেল অমরের ক্রুদ্ধ কণ্ঠের গর্জন, ইউ ব্লাডি গ্রাসহপার, আই উইল কিল ইউ। আর তৎক্ষণাৎ পঙ্গপালটার 2 ডানা জুড়ে হঠাৎ হু হু করে জ্বলে উঠল আগুন। সঙ্গে এক নারী কণ্ঠের যন্ত্রণা কাতর হাড় হিম করা তীব্র আর্তনাদে আকাশ বাতাস বিদীর্ণ করে পঙ্গপালটা বেশ কয়েক ফুট উপরে উঠে গেল উড়ে, এবং অকস্মাৎ সেটার গায়ের আগুন নিভে গেল। আর মুহূর্তের মধ্যে সেটা সবেগে আছড়ে পড়ল বাড়ির পিছনে রাশিকৃত ঘাসের উপর। নীলমণি অমরের হাত ধরে টেনে তুলে বলল, তোর কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, আমি ঠিক আছি, আই এম ফাইন। ওই জিপটার মুখে নিডেলের মতো একটা রক্তচোষক নল আছে। নলটা আমার গলায় ফোটাতে গিয়েছিল, কিন্তু তার আগেই আমি লাইটার দিয়ে। অমর কথা শেষ করল না, কারণ সে দেখল পুলিশ অফিসার দুর্গাপ্রসাদ বাবু পঙ্গপালটাকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন। তাই ওনার উদ্দেশ্যে অমর বলে উঠল, ওয়েট স্যার, ডোন্ট শুট। বাট ওয়াই? একটু ধৈর্য ধরুন স্যার, বলল অমর। দুর্গাপ্রসাদ বাবু ধীরে ধীরে রিভলভার নামিয়ে নিলেন। পঙ্গপালটা ঘাসের গাদা লণ্ডভণ্ড করে যন্ত্রণাগ্রস্ত অবস্থায় ভয়ঙ্করভাবে ছটফট করে চলেছে। থেমে থেমে ঘাসের গাদা থেকে ভেসে আসছে সেই একই রকম নারী কণ্ঠের আর্ত চিৎকার। দুর্গাপ্রসাদ বাবু ঘাসের গাদার উপর টর্চের আলো ফেলতেই তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ তাদের নজরে পড়ল আরও এক বীভৎস দৃশ্য। একটু একটু করে পঙ্গপালটার সারা শরীর জুড়ে ঘটে গেল এক অলৌকিক রূপান্তর। পঙ্গপালটা আর পঙ্গপাল রইল না, সেটা হয়ে গেল আপাদমস্তক একজন মহিলা। দুর্গাপ্রসাদ বাবু সবিস্ময়ে বলে উঠলেন, এ যে অবিশ্বাস্য! The dangerous grasshopper has completely transformed into a woman. How is this possible? করালি বৌদি! আতঙ্কিত স্বরে হঠাৎ বিস্ময় প্রকাশ করল নীলমণি। করালি বৌদি হলেন ওই ভয়ঙ্কর পঙ্গপাল, বলল অমর। এতক্ষণে করালি বৌদি উঠে বসেছেন, তিনি আর আর্তনাদ করছেন না। পঙ্গপালটার গায়ের আগুন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তাই বোধহয় করালি বৌদির শরীরে তেমন কোনো ক্ষতি হয়নি।
দুর্গাপ্রসাদ বাবু বললেন, ইস, মেয়েটার শাড়ির জায়গায় জায়গায় পুড়ে গেছে তো দেখছি। হ্যাঁ, তার কারণ ওই শাড়িটাই ছিল পঙ্গপালের ডানা। দুর্গাপ্রসাদ বাবু টর্চের আলো বন্ধ করে অমরের দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি অমরকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই কয়েকজন পুরুষ আর মহিলার সঙ্গে ধীরেন খুড়ো এবং গৌরাদা হন্তদন্ত হয়ে বাড়ির পিছনে উপস্থিত হল। নীলমণিদের দেখে ধীরেন খুড়ো খুব অবাক হয়ে বলল, নীলমণি, এত রাতে তোরা এখানে? আরে কি হয়েছে এখানে? আরে বিকট চিৎকার চেঁচামেচি শুনেই তো আমরা ছুটে এলাম। দুর্গাপ্রসাদ বাবুর হাত থেকে টর্চ লাইট নিয়ে ঘাসের গাদার উপর আলো ফেলে ধীরেন খুড়োর উদ্দেশ্যে অমর বলল, খুড়ো, চিনতে পেরেছ? ধীরেন খুড়োর কিছু বলার আগেই গৌরাদা হঠাৎ বিস্মিত কণ্ঠে বলে উঠল, করালি, তুমি এখানে? তুমি তো বিকালবেলা বাপের বাড়ি গিয়েছিলে। এ কি? আরে বৌমার এই অবস্থা কি করে হলো? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদির গায়ে আগুন লেগেছিল, কিন্তু তেমন কিছু হয়নি। আগুন? আগুন লাগলো কি করে? ঘরে চলো, সব বলছি। এদিকে অপর দুজন পুলিশ অঘোরতান্ত্রিককে অ্যারেস্ট করে দ্রুত পায়ে পৌঁছে গেলেন ধীরেন খুড়োর বাড়িতে। পথে হাঁটতে হাঁটতে অঘোরতান্ত্রিক অবশ্য বার দুয়েক পুলিশের হাত থেকে পালিয়ে অন্ধকারে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। প্রত্যেকবারই তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। যাই হোক, অঘোরতান্ত্রিককে দেখে বাড়ির সবাই যার পর নাই অবাক হল। ভ্রুজোড়া কুঁচকে ধীরেন খুড়ো বলল, নীলমণি, অঘোরতান্ত্রিক এখানে কেন? আর এনাকে পুলিশ ধরেছেন কিসের জন্য? সব দেখে শুনে আমার যা মনে হচ্ছে সেটাই বলি তাহলে। আসলে আমাদের গ্রামে প্রত্যেক অমাবস্যার রাতে যে হত্যাকাণ্ড ঘটে চলেছে তার জন্য এই অঘোরতান্ত্রিকই দায়ী। আর ওনার এই ভয়ঙ্কর দুষ্কর্মে এনাকে সঙ্গ দিয়েছেন আমাদের করালি বৌদি। এ তুই কি সব যাতা বকছিস রে নীলমণি? আমি ঠিকই বলছি গৌরাদা। প্রত্যেক অমাবস্যার রাতে এই অঘোরতান্ত্রিকের মন্ত্র বলে করালি বৌদি ভয়ঙ্কর আকৃতির একটা পঙ্গপালের রূপ ধারণ করে এবং মানুষের রক্ত শুষে নিয়ে তাকে মেরে ফেলে। নীলমণির কথায় গৌরাদা একটুও বিশ্বাস না করে বলল, সব ভাঁওতা, যত সব আজগুবি গল্প দিচ্ছিস তোরা। এটা আবার কখনো সম্ভব নাকি? নীলমণি আদ্যপ্রান্ত সমস্ত ঘটনা বর্ণনা করল, কিন্তু তাতেও গৌরাদা বিশ্বাস করল না। এমনকি ধীরেন খুড়োর বাড়িতে কেউই নীলমণির কথা সত্যি বলে মানতে চাইল না। বাড়ির মধ্যে হঠাৎ যেন শোরগোল পড়ে গেল। দুর্গাপ্রসাদ বাবু বললেন, এই বিচিত্র ঘটনা আমার চোখের সামনেই ঘটেছে, তাই আমি এই তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করব না বিজ্ঞানে বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। ধীরেন খুড়ো করুণ দৃষ্টিতে দুর্গাপ্রসাদ বাবুর দিকে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু বৌমা এসব করতে যাবে কেন? অমর একটা টুলের উপর গুম হয়ে বসেছিল। সে হঠাৎ টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, করালি বৌদির আসল উদ্দেশ্য ছিল এই বাড়ির ক্ষতি সাধন করা। প্রধানত ইনি তোমাকে আর গৌরীদাকে হত্যা করতে চেয়েছিলেন। অমর, এ তুই কি বলছিস? হ্যাঁ খুড়ো, প্রত্যেক অমাবস্যার রাতে প্রকাণ্ড একটা পঙ্গপালের রূপ ধরে বৌদি এই বাড়িতেই আসেন। কিন্তু রাতের বেলায় এই বাড়ির সমস্ত দরজা বন্ধ থাকে, তাই ইনি ঘরে ঢুকতে পারেন না। অবশ্য যদি কোনো জানলা খোলা থাকে সেখান দিয়ে ইনি ঢোকার চেষ্টা করেন, কিন্তু পঙ্গপালের বিশালাকৃতি দেহ নিয়ে লোহার গড়াত টপকে আসা অসম্ভব। তাই এখানে ব্যর্থ প্রচেষ্টার পর বৌদি অন্যত্র শিকার খুঁজে বেড়ান এবং সুযোগ পেলেই। করালির উদ্দেশ্য যদি আমাদের কাউকে হত্যা করাই হয়, তাহলে অন্য কাউকে কেন? বৌদি যখন পঙ্গপালের রূপ ধরেন তখন বৌদির মাথায় রক্ত লালসা চেপে বসে। সেই সময় বৌদিকে কারণ না কারোর রক্ত পান করতেই হবে। করালি বলে গর্জে উঠল গৌরাদা। করালি বৌদির দিকে তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। করালি বৌদি কোনো সারা শব্দ না করে মাথা নিচু করে দেওয়ালের দিকে চুপচাপ দাঁড়িয়ে রইল। ধীরেন খুড়ো ধীরে ধীরে একটা বেতের মোড়ার উপর বসল। অমর ধীরেন খুড়োর দিকে কয়েক পা এগিয়ে গেল, তারপর বলল, বুঝলে খুড়ো, মাসখানেক আগে এক সন্ধ্যায় আমি আর নীলমণি করালি বৌদিকে অঘোরতান্ত্রিকের কুটিরে দেখেছিলাম। সেখানে করালি বৌদির প্রতি অঘোরতান্ত্রিকের আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। এমনকি অঘোরতান্ত্রিকের কণ্ঠস্বর শুনে
আমি খুব অবাক হয়েছিলাম। 70 বছরের একজন বুড়োর কণ্ঠস্বর অল্প বয়সীদের মতো হয় কি করে? ছগেন দাদু আমায় বলেছেন অঘোরতান্ত্রিকের কণ্ঠে তারুণ্যের স্বর ফুটে উঠেছে। সেই জন্য আমার মনে হয়েছিল বিষয়টার মধ্যে নিশ্চয় প্রেমের কোনো রহস্য রয়েছে। আমার ধারণা ভ্রান্ত ছিল না, কারণ পরে আমি জানতে পারি যে বিয়ের আগে করালি বৌদি সত্যি সত্যি অন্য একজনকে ভালোবাসতেন। তারপর আজকে ওই কুটিরে অঘোরতান্ত্রিকের কথা শুনে আমি স্পষ্ট হলাম যে ওনাদের একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে আর গৌরাদাকে হত্যা করা। তার মানে তুই কি বলতে চাইছিস? করালি এই অঘোরতান্ত্রিককে ভালোবাসে, কিন্তু তা কিভাবে সম্ভব? অঘোরতান্ত্রিকের দিকে আঙুল নির্দেশ করে অমর বলল, করালি বৌদি হলেন ওনার প্রেমিকা। ওনারই পরিকল্পনা অনুযায়ী করালি বৌদি তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেন এবং তোমাকে বিয়েও করেন। কিন্তু কেন? কারণ ইনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু ইনি প্রতিশোধ নেবেন কেন? আর আমরা ওনার কি এমন ক্ষতিটা করেছি? কারণ ইনি অঘোরতান্ত্রিক নন। বলতে বলতে অমর হঠাৎ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ক্ষিপ্ত হস্তে অঘোরতান্ত্রিকের জটা এবং দাড়ি এক ঝটকায় খুলে ফেলল। মুহূর্তের মধ্যে অঘোরতান্ত্রিকের মুখমণ্ডলে রদবদল ঘটে গেল। তিনি আর অঘোরতান্ত্রিক রইলেন না, তিনি হয়ে গেলেন একজন 25-26 বছর বয়সের যুবক। সবাই বিস্ময়ে অভিভূত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল লোকটার দিকে। মাই গড, ছদ্মবেশ! ধীরেন খুড়ো বেতের মোড়া থেকে তড়াক করে লাফিয়ে উঠে বলল, দয়াল, তুই? দয়াল, তুই প্রতিশোধ নিতে এসেছিস? তুই তন্ত্রবিদ্যা শিখেছিস? এই বিদ্যে সম্ভবত ইনি আসামের কামাখ্যা থেকে শিখে এসেছেন, মন্তব্য করল অমর। দয়াল মান্না কিন্তু একটাও কথা বলল না। সে শুধু অমরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ভীষণ রাগে ফুঁসছিল। দুর্গাপ্রসাদ বাবু ভ্রুজোড়া কুঁচকে বললেন, কে এই দয়াল? ইনি ধীরেন খুড়োর ছোট ছেলে। ইনি যদি অঘোরতান্ত্রিকের ছদ্মবেশ ধরেন, তাহলে অঘোরতান্ত্রিক এখন কোথায়? He has been killed and Doyal Manna is the murderer. হ্যাঁ, তুই কি বলছিস? অঘোরতান্ত্রিক খুন হয়েছেন? সঙ্গে সঙ্গে সকলের চোখে মুখে বিস্ময়ের ঝড় বয়ে গেল। ঘরের মধ্যে হঠাৎ ভয় মিশ্রিত কলরব ছড়িয়ে পড়ল। দুর্গাপ্রসাদবাবু সবিস্ময়ে বলে উঠলেন, হোয়াট? অঘোরতান্ত্রিক মার্ডার হয়েছেন? কখন? ইয়েস স্যার, এই দয়াল মান্না অঘোরতান্ত্রিককে খুন করেছেন বলে চলল অমর। কারণ এই গ্রামে থেকে তন্ত্র সাধনা করার একমাত্র নির্জন এবং উপযুক্ত স্থান হল ওই কুটির। তাই এই দয়াল মান্না ওনাকে মেরে ওনারই স্থান দখল করেন, যাতে না কারোর সন্দেহ হয়। যাই হোক, অঘোরতান্ত্রিকের ডেড বডি ওই কুটিরের পেছনে একটা ঝোপের মধ্যে পোঁতা আছে। মাটি খুঁড়লেই লাশটা পেয়ে যাবেন। এখন আমরা চললাম, আপনি আপনার ডিউটি পালন করুন। অমর নীলমণির হাত ধরে ধীরেন খুড়োর বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে অঘোরতান্ত্রিকের কুটিরের পেছনে বহু লোকের ভিড় জমেছিল। কয়েকজন পুলিশ সেই ঝোপের চারিদিকে ঘিরে থাকা জাল ছিঁড়ে ঝোপের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ খোঁড়াখুঁড়ির পর মাটির ভিতর থেকে বেরিয়ে এলো অঘোরতান্ত্রিকের পচে গলে যাওয়া কঙ্কালসার মৃতদেহ। ছগেন দাদু দুঃখ প্রকাশ করে বললেন, অঘোরতান্ত্রিক তো কোনোদিন কারোর ক্ষতি চাননি, তাকে কিনা এভাবে খুন হতে হলো। দাদু, আপনারা যেদিন এই কুটিরে এসেছিলেন সেদিন আপনারা কার সাথে কথা বলেছিলেন জানেন? কার সাথে আবার? অঘোরতান্ত্রিকের সাথে। অসম্ভব। আপনাদের এখানে আসার অনেক দিন আগেই অঘোরতান্ত্রিককে হত্যা করা হয়েছিল। আপনারা যার সাথে কথা বলেছিলেন তিনি ছিলেন ছদ্মবেশধারী দয়াল মান্না। বলিস কি তুই? আমাদের এত বড় ভুল? হ্যাঁ, আপনারা দয়াল মান্নাকে অঘোরতান্ত্রিক ভেবে ভুল করেছিলেন। কিন্তু একটা বিষয় আমার খুব অবাক লাগছে দাদু, আপনারা কেউ ওনার কণ্ঠস্বরটাই চিনতে পারলেন না। ছগেন দাদুর চোখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। উনি আর কোনো কথা বললেন না, ধীরে ধীরে একটা গাছের তলায় বসে পড়লেন। এবার বলতে পারবি এই ঝোপের চারিদিকে কেন জাল ঘেরা ছিল? নীলমণির উদ্দেশ্যে কথাটা বলল অমর। কেন বলতো?
শিয়াল যে মাটি খুঁড়ে মৃতদেহ টেনে বের করে আনতে খুব পছন্দ করে, এটা জানিস তো? শিয়ালকে আটকানোর জন্যই এখানে জাল ঘেরা হয়েছিল। এই জঙ্গলে তো আর কম শিয়াল নেই। নীলমণি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল অমরের দিকে, তারপর বলল, আচ্ছা অমর, সত্যি কি তন্ত্রবিদ্যার এরকম অদ্ভুত শক্তি? নিজের চোখেই তো সব দেখলি। আমার মনে হয় এর পিছনে বৈজ্ঞানিক কোনো রহস্য রয়েছে, যেটা আমাদের অজানা। একজন মানুষ কিনা পঙ্গপালের রূপ ধরে? এটা বৈজ্ঞানিক প্রযুক্তি না পুরোটাই তন্ত্র সাধনা, সেটা দয়াল মান্না ছাড়া আর কেউ বলতে পারবে না। কয়েক মুহূর্ত সবাই চুপচাপ। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলমণি বলল, অবশেষে আমাদের গ্রামের বিভীষিকার অবসান ঘটল। চল এবার বাড়ি যাই। হ্যাঁ চল। আপনারা শুনলেন লেখক অভিজিৎ দাসের কলমে রক্তপায়ী। লেখক অভিজিৎ দাস পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দকুমার থানায় অবস্থিত কৃষ্ণপুর হাই স্কুলের একজন ইংরেজি বিভাগের শিক্ষক। এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। কথক ও সূত্রধারের ভূমিকায় আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, শুভদীপ, নীল, আদিত্য, গোরা, সুজন, হ্যাপি, দেবস্মিতা, বর্ষা ও অগ্নিদ। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভদীপ ব্যানার্জি। সাউন্ড এডিটিং করেছেন শুভজিৎ বটপ্যাল। সামগ্রিক পরিবেশনা এবং পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।